कर रहे हो? और ये किससे बांध रहे हो जी? और वो तो गए जी, कोई नहीं। क्या हुई जी? ओ जी, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। বিরাটের নাম ভাঙিয়ে খাচ্ছেন অনুষ্কা শর্মা। নিজের কি আছে? অপা মেয়ে ছেলে। সোশ্যাল মিডিয়ায় উড়ে আসে এই সব বাক্যবাণ। রান মেশিনের ব্যাটে রান না এলেই লোকজন গালি পারে অনুষ্কার ওপর। কখনো রণবীর সিং, কখনো কখনো রণবীর কাপুর। সফল হতে অনুষ্কা নাকি ব্যবহার করেছেন একের পর এক পুরুষকে। কতটা সত্য এই অভিযোগ? বুলবুল কালা NH10 ফিল্মজের মুভি যে প্রডিউস করলেন, তার কি সত্যিই দরকার ছিল সফল পুরুষের? আজ শোনাবো সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি ট্রোলের শিকার হওয়া অভিনেত্রীর গল্প অনুষ্কা শর্মা। 1988 সালের নামে অনুষ্কার জন্ম। উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবা কর্নেল অজয় কুমার শর্মা ছিলেন একজন সেনাকর্তা। মিলিটারি ট্রেনিংয়ে বর্ড করেছিলেন মেয়েকেও। ছোট্ট থেকেই অনুষ্কা ছিলেন অলরাউন্ডার। পড়াশোনা ছাড়াও দৌড়ানো, ডিবেট, নাচ সমস্ত কারিকুলার অ্যাক্টিভিটিতেই পার্টিসিপেট করতেন তিনি। কিন্তু তারপরেও অনুষ্কার ফোকাস ছিল একটাতেই, মডেলিং। 15 বছর বয়স থেকেই অনুষ্কার মডেলিং শুরু। অ্যাডশুট, ম্যাগাজিনের কভার ফটো, এইসব কাজ করতেন। শুরুর থেকেই এত সহজ ছিল না সবকিছু। অডিশন দিতেন, রিজেক্ট ও হতেন। কখনো কখনো শর্টলিস্ট হয়েও কাজ চলে যেত অন্য কারো কাছে। খারাপ লাগত, কিন্তু ভেঙ্গে কোনোদিনই পড়েননি অনুষ্কা। 2007 সাল নাগাদ অনুষ্কা চলে আসেন মুম্বাই। যোগ দিলেন ওয়েন্ডাল রডরিস্কের ওয়ার্কশপে। সেখান থেকেই ঘুরে যায় অনুষ্কা শর্মার জীবনের মোড়। সেখান থেকে কয়েকদিনের মধ্যেই অনুষ্কা পেয়ে যান ল্যাকমে ফ্যাশন উইকে হাঁটার সুযোগ। ক্যাট ওয়ার্কের দুনিয়ায় আত্মবিশ্বাসী হাঁটা, ধারালো চোখের চাউনি আর এই ঝকঝকে দেখতে তো আর কেড়ে নেয় ববর ডিজাইনদের অ্যাটেনশন। জনসন অ্যান্ড জনসন, উইসপার, স্যামসুং, সিল্ক অ্যান্ড সাইনের মতো ব্র্যান্ডের লাইন লেগে যায় অনুষ্কার সামনে। কিন্তু বলিউড তখনও বহুদূর। অনুষ্কা জানতেন রেম্পের আলো তার স্বপ্নের সিঁড়ি মাত্র। তার আসল লক্ষ্য তো বলিউড, যেখানে গল্প কথা বলে চরিত্ররা এক জীবন পায়। তাই শুরু করেন অডিশন। যথারীতি রিজেকশন, এরপর রিজেকশন। কিন্তু অনুষ্কা হাল ছাড়েননি। কথাতেই আছে না, সবুরে মেওয়া ফলে। ডিভিউ ফিল্ম এই অনুষ্কা পেয়ে গেলেন ডাক এলো বলিউডের বিগেস্ট প্রোডাকশন হাউস ইয়েস রাজ ফিল্ম থেকে। আদিত্য চোপড়া খুঁজছিলেন নতুন মুখ। অডিশন দিলেন অনুষ্কা। প্রথমটা আদিত্য চোপড়া খুব একটা ইমপ্রেস না হলেও অনুষ্কার ফ্রেশনেস, হাসি আর কনফিডেন্সে মুগ্ধ করেছিল আদিত্যকে। অনুষ্কা হয়ে গেলেন সিলেক্টেড। ক্যারিয়ারের প্রথম প্রজেক্ট, যে কারুর জন্য স্পেশাল হয়। কিন্তু অনুষ্কার ডিভিউ যেন ছিল একটু বেশি স্পেশাল। খুশবু, क्या खुशबू ठहरे ना जो। একে তো ইয়াস রাজ ফিল্মসের ব্যানার, তার উপর নায়ক বলিউডের কিং শাহরুখ খান। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কোন ছবির কথা বলছি। রাবনে বানা দি জোড়ি। তবে জানেন করণ জোহর অনুষ্কাকে বাদ দিতে চেয়েছিল এই ছবির থেকে। তিনি চাননি কোন আউটসাইডার এই ছবি করুক। কিন্তু আদিত্য চোপড়া ছিলেন অন। 2008 সালের মেঘা হিট সিনেমা ছিল রাবনে বানা দি জোড়ি। শাহরুখ তো স্পষ্ট জানিয়েছিলেন এই ছবি হিট হওয়ার পেছনে তার কোনো ক্রেডিট নেই। ছবিটা হিট হয়েছিল একমাত্র তারই পার্টনারের জন্যই। প্রথম ছবিতেই অনুষ্কা হয়ে ওঠেন বলিউডের সেন্সেশন। ইয়েস রাজ ব্যানারের মোট 3টি ছবির কন্ট্রাক্ট সাইন করেছিলেন তিনি। সবটাই যেন একটা স্বপ্নের মতো দৌড়াচ্ছিল। একজন সাধারণ মডেল থেকে তিনি রাতারাতি স্টারডমের শিখরে। অনুষ্কার দ্বিতীয় সিনেমা বদমাশ কোম্পানি। এগেইন ইট ওয়াজ দ্য বিগ হিট। বদমাশ কোম্পানি রিলিজ হতেই গুজব ওঠে অফ স্ক্রিনে নাকি শাহিদের প্রেমে মজেছেন অনুষ্কা। যদিও দুজনের কেউই প্রেমের কথা স্বীকার করলেন না, কিন্তু শোনা যায় প্রায় 2 বছর একসাথেই ছিলেন তারা। এখানে বলে দিই, শাহিদের আগেও অনুষ্কার এক বয়ফ্রেন্ড ছিল। তার নাম জোসেফ ইউসুফ। তিনিও একজন মডেল। দুজনে একই সাথে এসেছিলেন মুম্বাই। এখানে অনুষ্কার ক্যারিয়ারের গতি নিলেও জোসেফ পড়ে যান পেছনে।
তারপরেই নাকি জোসেফের সাথে ব্রেকআপ করে নেন অভিনেত্রী। প্রেম পর্ব যেমনই হোক, অনুষ্কার ক্যারিয়ার কিন্তু দৌড়াচ্ছিল বুলেটের গতিতে। তার সিনেমা ব্যান্ড বাজা বাড়াতে অসাধারণ কালেকশন করল বক্স অফিসে। অনুষ্কার ক্যারিয়ারের ভাইটাল মোড ছিল এটা। বিট্টু শর্মা ও শ্রুতি কক্করের রসায়ন ছিল চোখে পড়ার মতো। অনুষ্কার অভিনয় ছিল তুখর। ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী নমিনেশনও পেয়েছিলেন তিনি, কিন্তু আফসোস পুরস্কারটা পাননি তিনি। এরপর পাতিওয়ালা হাউস, লেডিস ভার্সেস রিকি ভাই ছবিতে দারুণ অভিনয় করেছিলেন অনুষ্কা, বিশেষ করে থাকলে গানটা যে। অনুষ্কা পুরো বম্বশন ক্রেজ ইমপ্রেশন এই ছবিটায় অদ্ভুত একটা ম্যাজিক তৈরি করেছিলেন রণবীর। অনুষ্কা তার এই চোখের ভাষা, ঠোঁটের না বলা কথা বলে দিচ্ছিল অনেক কিছু। যদিও ব্যান্ড বাজা বাড়াতে অনুষ্কা বলেছিলেন, बिजनेस का फर्स्ट टूल जिसके साथ व्यापार करो उससे कभी ना प्यार करो, प्यार व्यापार की जोड़ी कभी नहीं बैठ। কিন্তু ঘোল হয়ে গেল এখানে। মিডিয়ায় গুঞ্জন ওঠে ডেট করছেন দুজনে। যদিও কেউ কেউ বলে রণবীরকে অনুষ্কা ব্যবহার করেছিলেন সিডি হিসাবে, কারণ রণবীর ছিলেন করণ জোহারের ক্লোজ। আর অনুষ্কা ভালোই বুঝেছে বলিউডে কিছু করতে হলে করণ জোহারকে কাজে তো লাগবেই। মেনলি রণবীরের থ্রু দিয়ে কেজুর অন্তর্মহলে ঢোকাই ছিল অনুষ্কার এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য। যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে প্রচুর, তবে আপনার কি মনে হয় বিষয়টা নিয়ে? সত্যি অনুষ্কা রণবীর সিংকে ইউজ করেছিলেন, নাকি প্রেম ছিল সত্যি সত্যি? তবে মিডিয়ার গসিপ গুজব যাই বলুক না কেন, অনুষ্কার কি সত্যি করণ জোহারকে এতটাই প্রয়োজন ছিল? অনুষ্কার ক্যারিয়ারের গ্রাফের দিকে তাকালে এই প্রশ্নটা তো মনে জাগে। 2012তেই রিলিজ হয় অনুষ্কার মেগা হিট ফিল্ম জাব তাক হে জান। রিয়াজ রাজ পরিচালিত শেষ ছবি ছিল এটি। শাহরুখ, ক্যাটরিনার সাথে অনুষ্কা। এই ছবিতে বন্ড ভেঙে ক্যাটরিনাকে চুম্বন করেছিলেন শাহরুখ। ছবিতে অনুষ্কা উর্ফে আকিরা একটি বিন্দাস গার্ল। শাহরুখের ডকুমেন্টারি বানাতে এসে শাহরুখের প্রেমে পড়ে যায় সে, কিন্তু শাহরুখ সে তো ক্যাটরিনার পূজারী। এ নিয়ে ছবির গল্প। দর্শক দারুণ পছন্দ করেছিল ছবিটা। এর পরের বছর এলো মাতরু কি বিজলি কা মান্ডোলা। ছবিটি সেভাবে সাড়া ফেলেনি, কিন্তু তার ঠিক পরের বছর অনুষ্কা নিয়ে এলেন ইন্ডিয়ার সিনেমার অন্যতম হাইয়েস্ট গ্রসিং ফিল্ম পিকে। অনুষ্কার অনেক দিনের ইচ্ছে ছিল বোবান ইরানি এবং আমির খানের সাথে কাজ করার। 3 ইডিয়েটসের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তখন তাকে রাজকুমার ইরানির বিশেষ মনে না ধরলেও পিকের যোগ্য চরিত্রে তিনি নিজেই বেছে নিলেন অনুষ্কাকে। একজন সাংবাদিক হিসেবে অনুষ্কা ক্যারেক্টারটা ছিল বেশ চ্যালেঞ্জিং, কিন্তু অনুষ্কা সেই চ্যালেঞ্জ দারুণভাবে গ্রহণ করলেন এবং প্রমাণ করলেন তিনি কেবল গ্ল্যামারাস নন, একজন পাওয়ারফুল অভিনেত্রীও বটে। আজ প্রায় 1 দশক পর পিকে চিত্রনাট্য নিয়ে দর্শকদের মধ্যে বিশেষ অভিযোগ থাকলেও তখন কিন্তু বক্স অফিসে ঝাঁকিয়ে লোক গেছিল সিনেমাটা দেখতে। তবে সব থেকে মজার ব্যাপারটা কি জানেন? পিকে ছবির মেইন এজাবটাই ছিল হিন্দুত্ব এবং হিন্দু ধর্মের বিরোধিতা। অনুষ্কা ছবিটা করেছিলেন মানে ধরে নেওয়া যায় তিনি বিশ্বাস রাখতেন সেটাতেই। অথচ আজ 1 দশক পর অনুষ্কা শর্মা পুরো দস্তুর একজন রিল চেয়ার্স মানুষ। তাকে কোনো কনসাল্টে দেখা যাক বা না যাক, কীর্তন বা ভজন এর কোনো অনুষ্ঠানে দেখা যাবেই। মন্দির, পুজো, আরাধনা, এই অনুষ্কা যেন সম্পূর্ণই আলাদা একটা মানুষ। তবে তার থেকেও স্পেশাল কি জানেন? তিনি নিজে তো ঈশ্বরের ভক্তি রাখেনি, সাথে আপাদমস্তক বদলে ফেলেছেন আরও একটা মানুষকে, বিরাট কোহলি। যে বিরাট একটা সময় বলেছিলেন এই পুজো অর্চনা করার মানুষ আমি না, সেই বিরাট আজ অনায়াসে মাথা ঠেকিয়েই আসেন মন্দিরে মন্দিরে। ঘন্টার পর ঘন্টা বসে থাকেন প্রেমানন্দ জি মহারাজের সামনে। একেবারে সিনেমার মতো তাদের লাভ স্টোরি। আজকাল বলিউডে 30-এর আগে কেউ বিয়ে করবে না। অনুষ্কা সেই ছক ভাঙলেন, 29 বছর বয়সে বসলেন বিয়ের পিঁডিতে। কারণ হিসেব বলেছিল আমি প্রেমে ছিলাম, আজও প্রেমেই আছি। বিরাট কোহলি অনুষ্কার চেয়ে মাস 6 ছোট, কিন্তু তাদের সম্পর্কে বাধা আসেনি। ইতালির বার্গো ফিনোচিয়াতো এক বিলাসবহুল রিসোর্টে কলেজের বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করেছিলেন তারা। অনুষ্কার পেস্টাল লেহেঙ্গা,
এবং নো মেকআপ লুক এতটাই ফেমাস হয় যে সেদিন থেকে এটাই হয়ে গেছে বলিউডের ট্রেন্ড। আর এখন তো তাদের সুখী গৃহকোণ ভামিকা এবং আকাইকে নিয়ে ভরা সংসার। কিন্তু তারপরেও কটাক্ষ পিছু ছাড়ে না অনুষ্কার। বিরাট যখনই কোন ম্যাচে হেরেছেন কটাক্ষ উড়ে গেছে অনুষ্কার দিকে। অপয়া অলক্ষী, তার কারণেই বিরাটের ব্যাটে রান আসে না। এমন কত যে অপবাদ অনুষ্কা সয়েছেন তারই অত্তা নেই। কিন্তু ভেবে বলুন তো এটা কি কখনো সত্যি হয়? কিন্তু এত কিছুর পরেও অনুষ্কা কোনোদিনই বিরাটের হাত ছাড়েননি। বিরাট ও সমস্ত কটাক্ষ উড়িয়ে প্রতিটা ম্যাচের শেষে ফ্লাই কিস ছুঁড়ে দিয়েছেন স্ত্রীর দিকে। অনুষ্কা ও চুটিয়ে সংসার করবেন বলে পিছনে ফেলে এসেছেন একটা ঝা চকচকে কেরিয়ার। অনেকেই বলেন বিরাটের সাকসেসফুল ক্যারিয়ারের কারণে অনুষ্কা অভিনয় ছেড়ে বিন্দাস আছেন। কিন্তু বলে দিই, অনুষ্কার এই প্ল্যান বহু আগের। এক ইন্টারভিউতে তিনি স্পষ্ট বলেছিলেন তিনি বিয়ে করতে চান, সন্তান চান এবং বিয়ের পর সম্ভবত তিনি আর কাজ করবেন না। অক্ষরে অক্ষরে সেটাই পালন করেছেন অনুষ্কা। অনুষ্কা শর্মা কেবল নিজেই অভিনয় নিয়ে আবদ্ধ রাখেননি নিজেকে। 2015 সাল নাগাদ খুলেন নিজস্ব প্রোডাকশন হাউস। প্রথম ফিল্ম NH10 দারুণ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। সেকেন্ড ফিল্ম ফিল্লরুহর কিন্তু ড্রামাটিক, সম্পূর্ণ ভিন্ন ধরনের ফিল্ম তিনি এনেছিলেন। এছাড়া যে দুটো ছবির কথা বলতেই হয় সেগুলি হল কালা এবং বুলবুল। দুটো সিনেমাই আউটস্ট্যান্ডিং। প্রযোজক হিসেবে অনুষ্কা যে কতটা ক্রিয়েটিভ এগুলোই তার জলজান্ত প্রমাণ। অনুষ্কা খুব বেশি সিনেমা করেননি, কিন্তু যে কটা করেছেন অসাধারণ অ্যাক্টিং। সুই ধাগা, বম্বে ভেলভেট, জিরো, সুলতান, ইয়ে দিল হে মুশকিল এই ছবিতে পুরো লাইন লাইট যেমন ঐশ্বরিয়া কেড়ে নিয়েছিলেন, তবে অনুষ্কা ও খুব একটা পিছিয়ে ছিলেন না। ঐশ্বরিয়া মতো সিনিয়র গ্ল্যামারাস অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করা কোনো ছোট ব্যাপার না, কিন্তু অনুষ্কা এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন। সত্যি বলতে অনুষ্কার এই জার্নিটা কেবল একজন অভিনেত্রীর গল্প নয়, এটা একটা সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। তার হার্ড ওয়ার্ক, কনফিডেন্ট আর জেদ তাকে সাফল্যের শিখরে নিয়ে গেছে। আবার ক্যারিয়ারের বিগ টাইমে তিনি সবকিছু ছেড়ে এসেছেন নিজের ইচ্ছায়। আপনি বলুন, এই আত্মত্যাগ কি এতটাই সোজা? তিনি তো চাইলেই করতে পারতেন নিজস্ব সাম্রাজ্য, কিন্তু তিনি বেছে নিয়েছেন স্বামী, সংসার, সন্তান। আমার তো বেশ লাগে অনুষ্কার ব্যক্তিত্ব। আপনার কেমন লাগে? আপনিও কি মনে করেন অনুষ্কা আসলে সুযোগ সন্ধানী? জানিয়ে তো ফেলুন কমেন্ট বক্সে। আপনার কমেন্ট তো পরে দেখি।